ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের যে ঘটনাটা শোনাবো, স্ক্রিনে সেই ঘটনার শিরোনামটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আর কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় যেতে চাই। ঘটনাটি ৩ রাস্তার মাথায় একটা কালো বিড়াল পুঁতে রাখা ছিল। আর সেই বিড়ালটাকে নির্দিষ্ট একটা সময় সে পুঁতে রাখা জায়গা থেকে আনার সময় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। যেটা জানতে হলে পুরোটা সময় আমাদেরই সাথে থাকতে হবে। তাই আমাদের সাথে থাকার এক আত্মবিশ্বাস নিয়ে শুরু করছি আজকের এপিসোড। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি আমাদের ভয়ের বারান্দার মডারেটর ইফাদ আমার কাছে লিখে পাঠিয়েছে। সে এই ঘটনাটি তার শহরের কোনো একটা জায়গা থেকে কালেক্ট করেছে। যেভাবে আমার কাছে লিখেছে আমি ঠিক সেভাবেই উপস্থাপনা করার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভয়ংকর ঘটনা নিয়ে এলাম। আসলে একটা ঘটনা নয়। একজনের কাছ থেকেই আমি ২ টো ঘটনা কালেক্ট করেছি। কথাটা বলার কারণ, ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করছি। বলছেন, রানা ভাই, একদিন চায়ের দোকানে বসেছিলাম। কথায়, কথায় ভূতের গল্পের কথা উঠে আসলো। বেশ কিছুক্ষণ যাবৎ গল্পগুজব করার পর হঠাৎ রানা নামের একজন আমাদের বলে উঠল, ৩ রাস্তার মাথায় আমি একটা ঝাঁঝর অর্ধভাঙা অবস্থায় রেখে আসব। আর গভীর রাতে গিয়ে সে ঝাঁঝরের যেকোনো একটা টুকরো যদি কেউ আমাকে এনে দিতে পারে, তাহলে তাকে নগদ ৩,০০০ টাকা দেব। কথা শুনে আমরা বেশ কয়েকজন রাজি হয়ে গেলাম। রানা ভাইকে আমরা খুব ভালোভাবেই চিনতাম। সে এরকম কিছু কখনোই জানে না। আর সবচেয়ে বড় কথা, সে পেশায় একজন রাজমিস্ত্রি। তার একটা পায়েও সমস্যা ছিল। সে খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটত। কিন্তু তার এই খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটার কারণটা আমরা কেউ জানতাম না। যাই হোক, ঘটনায় ফিরি। আমি সহ আমার বন্ধুদের ২ জন রাজি হলাম। কিন্তু রানা ভাই আমাদের বলল, ২ জন ৩ জন গেলে হবে না। যেকোনো একজনের নিশিরাতে বিবস্ত্রভাবে এই ঝাঁঝরের কোনো একটা টুকরো আমার কাছে নিয়ে আসতে হবে। পরের দিন সকালবেলা দিলেও কোনো সমস্যা নেই। তবে এইখানে যাওয়ার পর, ঝাঁঝর হাতে নেওয়ার পরে সম্পূর্ণ দায়ভার তার। কি ঘটবে না ঘটবে এর সম্পূর্ণ দায়ভার নিজের। এর কোনো দায়ভার আমি নিতে পারব না। আর বড় কোনো সমস্যা ঘটে গেলে এরও কোনো দায়-দায়িত্ব আমি নিতে পারব না। আমাদের বন্ধুদের ভেতরে আমি প্রচণ্ড সাহসী ছিলাম। তাই আমি ঠিক করলাম, রানা ভাইয়ের কথা অনুযায়ী সে ঝাঁঝরটি আমি গিয়ে নিয়ে আসব। যেই কথা সেই কাজ। রানা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি নিজে হাতে বাজার থেকে একটা ঝাঁঝর কিনে নিয়ে আসি। সেই মাটির ঝাঁঝরটা রানা ভাইয়ের হাতে দিলাম। রানা ভাই আমাকে সাথে নিয়ে ঠিক সন্ধ্যার একটু পরেই ৩ রাস্তার মাথায় গেল। আর সেখানে নির্দিষ্ট একটা জায়গায় ঝাঁঝরটি রেখে ৩ টা টোকা দিয়ে চলেও এলো। নিশিরাতে আমাকে কোনো কাপড়-চোপড় ছাড়াই সে ৩ রাস্তার মাথায় যেতে হবে। আর সেই ঝাঁঝরটা এক বাড়ি মেরে ভেঙে তার কোনো একটা টুকরো আমাকে নিয়ে আসতে হবে। এই কথা বলে রানা ভাই তার বাড়িতে চলে গেল। আমিও অপেক্ষায় ছিলাম রাত গভীর হওয়ার। আমি আগেই বলেছিলাম, আমি আমাদের বন্ধুদের ভেতরে প্রচণ্ড সাহসী ছিলাম। এসব ভূত পেতে আমি বিশ্বাস করতাম না। আর আমি এও বিশ্বাস করতাম না কালো জাদু কিংবা এসব বিষয়ে। আমি এগুলোকে সম্পূর্ণ অন্ধবিশ্বাস হিসাবে উড়িয়ে দিতাম। রাত তখন আনুমানিক ১টা হবে। আমি নিজের পরনের সকল কাপড় খুলে ফেললাম। আর আমার নির্দিষ্ট সেই ৩ রাস্তার মোড়ের দিকে হাঁটতে লাগলাম। চারপাশটা আজকে কেমন একটা স্তব্ধ হয়ে আছে। কোথাও কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। মাঝে, মাঝে ঝিঁঝি পোকাগুলো একসাথে ডেকে উঠছিল। আজকের রাতটা আমার কাছে কেমন একটা অস্বাভাবিক লাগছিল। কিন্তু ভয় পেয়েছিলাম না। আমি হাঁটতে, হাঁটতে সেই ৩ রাস্তার মোড়ের দিকে এগিয়ে গেলাম। আশ্চর্যজনকভাবে আজকে রাস্তাটা সম্পূর্ণরূপে ফাঁকা। এদিকে আমার একটু, একটু লজ্জাও হচ্ছিল। যদি এই অবস্থায় আমাকে কেউ দেখে ফেলে তাহলে পাগল ছাড়া অন্য কিছু বলবে না। আর পুরো এলাকার ভেতরে আমার একটা দুর্নাম ছড়িয়ে যাবে। কিন্তু আমি নিজের সাহসিকতার প্রমাণ দিতে চাইছিলাম। তাই নিজের অজান্তে বেরিয়ে গিয়েছিলাম। হাঁটতে, হাঁটতে প্রায় মিনিট ১০ পর আমি ৩ রাস্তার মাথায় এসে দাঁড়ালাম। সেখানে আমি ওই ঝাঁঝরটাও দেখতে পেলাম। এবার আমার সাথে যা ঘটল এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চাঁদের রাত না হলেও আশপাশে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। আমি রাস্তার মাথায় গিয়ে দাঁড়ালাম আর সেই ঝাঁঝরটাকে তুলে একটা আছাড় দিলাম। আর
আছাড় দেওয়ার সাথে সাথেই আমার সামনে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। ঝাঁঝরটা ভাঙার সাথে সাথেই চারপাশে অনেক বিকট শব্দ হতে লাগলো। পেছন থেকে আমার বন্ধুর কণ্ঠে কেউ আমাকে ডাকতে লাগলো। আমি পেছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কিছুই নেই। আমি পেছন থেকে যখনই ঝাঁঝরের দিকে তাকিয়েছি, আর সেখানেই দেখতে পেলাম একটা মুখ ভেসে উঠেছে, যার শুধু মাথাটাই ছিল। চোখগুলো অনেক বড় বড় আর হাঁ করে আছে আমার দিকে। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর সেখান থেকে উঠে এক দৌড় দিলাম। আমি আশেপাশে আর কোনো কিছুর দিকে তাকাইনি। এক দৌড়ে নিজের বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পরেও ঘটনাটা শেষ হয়ে যায়নি। সারা রাত আমার ঘুম হচ্ছিল না। বারবার মনের ভেতরে একটাই চিন্তা আসছিল, আমি সামনে এটা কি দেখেছিলাম। যখন আমি ওই ঝাঁঝরটা ফেলে বাড়ির দিকে আসছিলাম, তখন আমার আশেপাশে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, কান্নার আওয়াজ পাচ্ছিলাম। কেউ পেছন থেকে আমাকে ডাকছিল, কিন্তু আমি ভয়ে আর পেছনে তাকিয়েছিলাম না। যখন আমি রাতের বেলা শুয়েছিলাম, তখন আমার ঘরের টিনের চালের ওপর দিয়ে কারো উপস্থিতি অনুভব করেছিলাম। মনে হচ্ছিল কেউ অনেক জোরে দৌড়ে আমার টিনের চালের এপার থেকে ওপার যাচ্ছে, আবার ওপার থেকে এপারে আসছে। কখনো কখনো আমার ঘরের জানালাতে কেউ টুক টুক করে টোকা দিচ্ছিল। বাড়ির বাইরে থেকে আমার নাম ধরে ডাকছিল। আমি এসবের কোনো কিছুতেই পাত্তা দিচ্ছিলাম না। ভয়ে জড়সড় হয়ে আমি কাঁথা মুড়ি দিয়ে সারা রাত শুয়েছিলাম। এক ফোঁটাও চোখে ঘুম এসেছিল না। দু চোখের পাতা এক করতে পেরেছিলাম না। ফজরের আজান কানে আসার সাথে সাথেই সবকিছু স্তব্ধ হয়ে গেল, আর আমার শরীরটা কেমন একটা খারাপ হয়ে গেল। পরের প্রায় ১০-১৫ দিন আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলাম। আমি সুস্থ হওয়ার পরে রানা ভাইয়ের সাথে দেখা করেছিলাম, আর রানা ভাইকে সেদিন রাতের পুরো ঘটনাটা বলেছিলাম। রানা ভাই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল, আর বলছিল, তোর সাথে কি ঘটেছিল এটা আমি জানি, আর আমি এটাও জানি তুই কিভাবে বেঁচে ফিরেছিলি।